আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। আমার কাছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন শিকদার মেহেদী হাসান, এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিকদার মেহেদী হাসান মাগুরা জেলার কোনো একটা স্থান থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন। আমার সাথে বিগত কয়েক মাস ধরে ঘটে চলা বাস্তব ঘটনাটি শেয়ার করব, যদিও তাতে আমার অনেক ক্ষতি হতে পারে। আগে অনেকবার লিখতে যেও কলমটা বারবার থেমে যেত। ঘটনাটি মনে পড়লে আপনি বুঝতে পারবেন, ঘটনাটি পড়লে আপনি বুঝতে পারবেন, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি শুরু হয় 29 জুলাই 2019 সালের সোমবারে। কোরবানি ঈদের ঠিক 2 সপ্তাহ আগের সোমবার হতে ঘটনাটি শুরু হয়। আমি ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি বাইরের দেশের ইউনিভার্সিটিতে পড়ব বলে পাসপোর্ট করব ভেবেছিলাম, কিন্তু আমার জন্ম নিবন্ধন কার্ডে কিছু ভুল থাকার কারণে আমি সেটা ইউনিয়ন কাউন্সিল অফিসে সংশোধন করতে দিয়েছিলাম। সেটা আনতে যাব বলে আমি সিদ্ধান্ত নেই, আর তাই আমি সেদিন বিকেল বেলা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে ভাবনা সেই কাজ। দুপুরবেলা খাওয়ার পর একটু বিশ্রাম করে বিকাল 3:45 দিকে আমার সাইকেল নিয়ে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাওয়া পাকা রাস্তা বরাবর গন্তব্যের দিকে রওনা করলাম। কিছু দূর যেতে যেতে পরিবেশটা যেন একটু পরিবর্তন হয়ে গেল। আমার কানে কোন এক অজানা স্থান থেকে ভেসে আসতে লাগলো এক সুমধুর গান। গানটা যে কি ছিল আমি বুঝতে পারছিলাম না, তবে কেন যেন গানটা আমাকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। যতই সামনে যাচ্ছিলাম গানের সুর ততই সুন্দর হতে লাগলো। তবে খেয়াল করার বিষয় এটা, আমার মনে তখনও কোনো ভয় আসেনি, কারণ তখন ছিল বিকেল বেলা। যদিও আমি সেদিন খেয়াল করেছিলাম সারা রাস্তা জুড়ে একটা লোকও দেখতে পেলাম না। যাই হোক, আমি তখনও আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে সামনে যেতে লাগলাম, আর সেই সুন্দর সুরের গান আকৃষ্ট হয়ে শুনতে লাগলাম। অবশেষে বেশ কিছু দূর যাওয়ার পর যখন আমি একটা মোড় অতিক্রম করলাম, তখন এক ভীষণ সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। সত্যি বলতে আমি এমন সুন্দর আগে কখনো দেখিনি। আমি দেখলাম ওই মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওর পাশে দুটো ছোট মেয়ে গল্প করতে করতে যাচ্ছে। আমি অবাক চোখে শুধু মেয়েটিকে দেখছিলাম। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল, যার কারণে আমি ওই মেয়েটাকে আরো বেশি ভালো পছন্দ করে ফেলেছিলাম। এইভাবে যে কত সময় কেটে গেল সেটা আমার খেয়াল ছিল না। হঠাৎ আমার কানে আজানের শব্দ ভেসে আসলো, আর সেটা ছিল আসরের আজান। আমি ঘড়ির দিকে তাকাতে গেলাম, ঠিক তখনই মেয়েটা আমাকে অতিক্রম করে চলে যেতে লাগলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমাদের গ্রাম থেকে বাজারে যেতে সময় লাগে 10-15 মিনিট, আর আমি সেই একটা জায়গাতে সাইকেল চালাচ্ছিলাম তাও প্রায় 1 ঘন্টা 10 মিনিট। এত কিছু ভাবতে ভাবতে পিছনে তাকিয়ে দেখি মেয়েটি নেই, আর সেই সুরটাও শোনা যাচ্ছে না। কিছু সময় চিন্তা ভাবনা করার পর নিজেকে বোঝালাম হয়তো আমি দেরি করে বাড়ি থেকে বের হয়েছি, তাই আজান দিয়ে দিয়েছে। আবার ভাবলাম মেয়েটার বাড়ি হয়তো আশেপাশে কোথাও, তাই আর দেখতে পাইনি। তারপর আমি তাড়াতাড়ি বাজারে গেলাম এবং আমার কাজ সেরে বাড়ি চলে আসলাম। বিকেলে খেলতে গেলাম আর সবকিছু ভুলে গেলাম। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত 12টার দিকে আবার আমার ঘুম ভাঙল সেই অজানা সুরে। কিছু সময় শুনতে
হঠাৎ আমি নুপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কোনো একটা মেয়ে আমার ঘরের পাশ দিয়ে হাঁটছে। আমি তাকে দেখার জন্য বাইরে বের হলাম। আমি দেখলাম সেই মেয়েটা যার সাথে বিকেলে বাজারে যাওয়ার পথে দেখা হয়েছিল। সত্যি বলতে তখনও আমার কোনো ভয় ছিল না। আমি তার দিকে এগোতে থাকলাম। দেখলাম সে আমার দিকে আমার পুকুরের পাড়ে বসে গান করছে এবং সেই গানের শব্দ আমার কানে ভেসে আসছে। সে আমাকে পাশে বসতে বলল। আমি কিছু মনে না করে তার পাশে বসে পড়লাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে উত্তর দিল, তার নাম হালিমা। আমি বললাম, তুমি কোথায় থাকো? সে বলল, আকাশে। এই কথা শুনে আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমি তাকে বললাম, আকাশে থাকো মানে? আমি কিছু বুঝলাম না। তারপর সে আমাকে বলল, এই যে আলোটা দেখতে পাচ্ছ ওইখানে, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আমি বললাম, আমি এখন যেতে পারবো না। এইভাবে আমাদের মধ্যে অনেক কথা হলো। হঠাৎ আমার কানে আবার আজানের শব্দ ভেসে আসলো, আর মনে হলো এই মাত্র বুঝি ঘুম থেকে উঠেছি। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আমি পুকুর পাড়ে বসে আছি। একটা ভয় পেলাম। কাউকে কিছু না জানিয়ে নামাজ পড়তে চলে গেলাম। সেদিন আমি ভাবতে থাকলাম আমার সাথে এগুলো কি হচ্ছে। মনকে বারবার বোঝাতে লাগলাম এটা হয়তো আমার মনের ভুল, আর না হয় আমি স্বপ্ন দেখেছি। ঠিক তখনই কেউ যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, এটা তোমার ভুল না, এটাই সত্যি। তোমার সাথে যা কিছু হচ্ছে তার সবকিছুই সত্যি। আর আমি হলাম তোমার স্বপ্নের হালিমা সুলতানা। তখন হঠাৎ আমার মনে পড়ে গেল আমি বহুদিন আগে একটা মেয়েকে স্বপ্ন দেখতাম, তার নাম হালিমা। সে আমার স্বপ্নে আসতো আর আমার সাথে গল্প করতে। আর এই স্বপ্নের জন্য আমাকে অনেক হুজুর দেখিয়েছেন। এরপরে স্বপ্নটা যেন কখনোই থেমে থাকতো না। মাঝখানে ৩-৪ বছর যাবৎ আমি স্বপ্নে আর তাকে দেখতাম না। এবার আমি মনে মনে ভাবতে লাগলাম বহুদিন আগে থেকে দেখে আসা সেই স্বপ্নের মেয়েটার সাথে গতকালকে দেখা মেয়েটার সবকিছু যেন মিলে যাচ্ছিল। মনকে কিছুতেই বুঝাতে পারছিলাম না স্বপ্ন কি কখনো সত্যি হয়। তখন আমি তাকে বললাম, তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে কেন তুমি শুধু স্বপ্নে আসো, আর কেনই বা আজান দিলে তুমি চলে যাও? সবসময় থাকো না। এই কথা শুনে সে বলল যে আমি চাই কিনা সবসময় তার সাথে থাকতে। এবং আমি যখন হ্যাঁ সূচক উত্তর দিলাম তখন সে তার দিকে তাকাতে বলল। আমি তাকিয়ে দেখি দূর আকাশে কোনো একটা আলোর ভেতর থেকে মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে। আমি দেখতে পেলাম যে এগিয়ে আসছে, তার পরনে ছিল নীল শাড়ি, নীল চুড়ি এবং বেশ সুন্দর লাগছিল তাকে দেখতে। এইভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতো। মানে আমি বুঝতে পারতাম এটা আমার দেখা সেই মেয়েটা। এইভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতে লাগলো। একদিন আমি আমার বাবা মাকে তার কথা বললাম, দেখানোর চেষ্টা করলাম, তাদেরকে বললাম দেখো তো আমার সাথে একটা মেয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? তারা বলল না। অথচ সেই হালিমা নামের মেয়েটাও তখনও আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর আমার বাবা মা সিদ্ধান্ত নিল আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাবে। যে ভাবনা সেই কাজ। হুজুর আমাকে দেখে তখন বলল যে তোমার ছেলেকে পড়িতে আসর করেছে, এখন এর থেকে মুক্তি পাওয়া তো অনেক কষ্টকর। তারপর আমার কিছু তেল পড়া ও পানি পড়া দিল এবং বাড়ি নিয়ে গেল। ওই দিন রাতেই সেই মেয়েটা আমাকে বলল যে আমাকে তার থেকে নাকি কেউ আলাদা করতে পারবে না, এবং সে বলল আমাকে আজকে রাতে তাদের বাড়িতে নিয়ে যাবে। এরপর সে আমার হাতটা ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। মনে হলো আমি যেন হাওয়ায় ভাসতে ভাসতে আস্তে আস্তে আকাশের দিকে উঠতে লাগলাম। হঠাৎ এক সময় সবকিছু বদলে গেল। সুন্দর রাস্তা,
দুই পাশে অসাধারণ সব গাছপালা, যেগুলো আমি কখনো দেখিনি। এরপর সে আমাকে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করালো। বাড়িটা দেখে মনে হলো যেন কোনো বেহেশতে প্রবেশ করেছি। তারপর দেখতে পেলাম একটা মহিলা এবং একটা পুরুষ লোক আমার সামনে আসলো এবং আমাকে সালাম দিল। আমাকে বলল, বাবা তুমি কেমন আছো? আমার মেয়েটা কি তোমাকে অনেক জ্বালাতন করে? তারা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখানে বসতে দিল। আর সেই মেয়েটি বলল, আমি তোমার জন্য রান্না করতে যাচ্ছি। তারপর সেই হালিমা মেয়েটা আমাকে একটা বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে আমি দেখতে পাই সুন্দর নদী, অনেক ধরনের গাছ এবং অনেক ফুলের সুগন্ধ। সেখান থেকে পানিতে বসে হাত মুখ ধুয়ে কিছুটা পানি আমি পান করি। তারপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম, বিচিত্র রকমের জিনিস দেখতে পেলাম। সে আমাকে একটা গাছের নিচে নিয়ে গেল এবং আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আমি বলছিলাম যে আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম না। এবং সেখান থেকে আসার পরে তার রান্না করা সব খাবার খেলাম এবং অসম্ভব রকমের ভালো স্বাদ ছিল সেগুলো। সেখানে ছিল রাজ্যের পর একটা রাজ্যের পরে যেন একটা রাজ্য আমি দেখতে পাচ্ছি। সবকিছু দেখলাম এবং আমাদের বিয়ের উৎসব শুরু হলো। ঠিকানা এভাবে 3-4 দিন কাটানোর পরে আমাদের বিয়ে হয় এবং সেখানে ওদের আত্মীয় স্বজন সবাই আসলো। চমৎকার একটা অনুষ্ঠান। এবং এভাবে কিছুদিন থাকার পর আমি তাকে বললাম, সামনে তো ঈদ, আমাকে একটু বাড়িতে দিয়ে আসবে, তাহলে আমি ঈদ করতে পারবো আর তুমিও আমার সাথে যাবে। সে আমার কথায় রাজি হলো এবং ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠি। আমার বিছানার চারিদিকে অনেক লোকজন। আমার বাবা মা আমাকে ঘিরে কান্নাকাটি করছে আর বলছে, বাবা তুই এতদিন কোথায় ছিলি? 1 সপ্তাহ ধরে তোকে কত খুঁজেছি, কত হুজুরের কাছে গেছি, হুজুর বললো তোকে নাকি চীনের দেশে নিয়ে গেছে। আমি তখন তাদের কিছু বললাম না। গোসল করে আব্বু আর ভাইয়ার সাথে নামাজ পড়তে গেলাম। রাতে খাবার খেতে বসার পরে মা বাবাকে সমস্ত ঘটনা বললাম। তারা বিশ্বাস করলো আর তাদেরকে বললাম তারা যেন এই কথা আর কোনো মানুষকে না বলে। এভাবেই চলতে লাগলো আমার জীবন। আমার স্ত্রীকে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমার স্ত্রী প্রমাণ করে দেয় তার অস্তিত্ব বাড়িতে আছে, সে আমার সাথে থাকে। আমার মাঝে মাঝে আমরা তার বাড়িতে ঘুরতে যাই, সেখানে ঘুরে আবার চলে আসি। এভাবেই চলছে আমার জীবন। সত্যি বলতে ভয় লাগে না, এগুলোর সাথে এখন অভ্যস্ত হয়ে গেছি। ভেবেছিলাম অনেক দিন আগে আমার ঘটনাটা লিখবো, কিন্তু আমার স্ত্রী লিখতে দিত না। অনেক কষ্ট করে বোঝানোর পর আজ লিখলাম। স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করতে পারবো না, কারণ আমার স্ত্রী চায় না আমাকে সবাই দেখে চিনে ফেলুক যে আমার বউ যে জিন, এটা আমিও চাই না। এবং তারপরে তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন চাইলে আমার এই ঘটনাটার সত্যতা যাচাই করতে পারেন। তিনি তার দিয়েছেন না, আমি আসলে যাচাই করার কেউ না। যাচাই করবেন যারা শুনছেন তারা। এবং আপনি আপনার নাম বলেছেন শুরুতে, এবং আপনি যদি শুনে থাকেন এই মুহূর্তে, আপনি ফেসবুকে কমেন্টও করতে পারেন যে আজকে আমার ঘটনা পড়া হচ্ছে। তারপরে যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, ডেফিনেটলি দে ক্যান ডু ইট। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি এখন আমাদের অতিথির কাছে চলে যেতে চাই এবং এই ঘটনাটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে ফেসবুকে বা টুইটারে। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি বলবো এটি আমার নিজের সাথে ঘটে যাওয়ার লাস্ট জুন মাসের একটি ঘটনা। তো সাডেনলি আমি, আমার 2টা ফ্রেন্ড কাঞ্চন এবং ফয়সাল আর আমাদের একজন মামা আলো মামা, তো আমরা 4 জন মিলে একটা প্ল্যান করি চাঁদপুর যাব। তো চাঁদপুরে মামার এক ফ্রেন্ড আছে, ওনার বাসায় যাব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আমরা 2টা বাইক নিয়ে আমরা 4 জন মুভ করি। তো আমরা যখন ওরা বাইক নিয়ে সদরঘাট আসি, এখান থেকে বাইক লঞ্চে উঠাই, আবার ওখানে যে লঞ্চ ঘাট থেকে নেমে বাইক নিয়ে যাচ্ছি। তো বাইক নিয়ে কিছু দূর আমরা প্রায় চাঁদপুর হাজীগঞ্জ পর্যন্ত যাই। দেন ওখান থেকে আরো মিনিমাম 30 to 40 কিলোমিটার রাস্তা। তো আমরা রাসেল ভাই যাচ্ছি সুন্দরভাবে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে বেশ খানিকটা রাস্তা আপনার ভাঙা, মানে খুব ভালোভাবে ভাঙা। তো আমরা বাইকটা খুব স্লোলি যাচ্ছি, 20-30 নিয়ার অ্যাবাউট স্পিড। তো
ওইখানে একটা জিনিস যেটা নোটিস করার মতো, কোনো ল্যাম্প ছিল না। একে তো গ্রাম, তো কোনো ল্যাম্প পোস্ট ছিল না বা কোনো আলো ছিল না। তো বাইকের হেডলাইটে যতটুকু আলো ওটা থেকেই যাচ্ছি। তো যেতে যেতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমি চোখে একটা কিছু দেখতেছি। কিরকম, মানে কেউ একজন দাঁড়ায় আছে, অনেক লম্বা, সাদা টাইপের একটা কাপড় পরা, মানে সাদা কিছু একটা পরা, এরকম একটু বোঝা যাচ্ছে। তো আমি এটা দেখে আমি মামার বাইকে ছিলাম, মামা ড্রাইভ করছিল। তো আমি মামাকে আস্ক করলাম, মামা আপনি কি কিছু দেখছেন? সে কোনো কথা বললো না। তো একটু পরে আমি আবার তাকে আস্ক করলাম, মামা কি ব্যাপার, আপনি কিছু বলতেছেন না? তো বলতেছে, কথা বলিস না, তুই পারলে দোয়া কর। আর এর মাঝখানে উনি মানে 3বার কাশি দিছে রাসেল ভাই। তো এই জিনিসটা আমি ছোটবেলা শুনেছি যে কেউ কিছু দেখলে বা কোনো কিছু এরকম ফিল করলে তখন দেখতাম, মানে শুনতাম যে কাশি দিছে, এই স্টাইলের একটা ইয়া দিছে। তো মামাও দেখলাম সেম। তো বলতেছে তুই দোয়া পারলে দোয়া কর। আমি অ্যাজ ইউজুয়াল দোয়া করতেছি। কিছুক্ষণ পরে আমরা যখন যে আমাদের যে ডেস্টিনেশন ছিল ওখানে যে পৌঁছানোর পরে মামাকে আমি আবার আস্ক করলাম, মামা আপনি এরকম করলেন কেন, বললেন না কেন? তখন মামা বলল, আমি ওইখানে মানে আমিও এই জিনিসটাই দেখছি যে একটা মহিলা টাইপ, অনেক লম্বা, সাদা কাপড় পরা, ওনার চুল মানে সামনের দিকে দেয়া, এই টাইপের একটা কিছু। তো আর চোখ দিয়ে মানে মনে হচ্ছে ব্লাড পড়তেছে। তো মামা বলতেছে এরকম একটা আমি এই জিনিসটা দেখছি, আর এইসব যখন দেখে তখন কথা বলতে হয় না, তখন দোয়া দুরূদ পড়তে হয়, তাহলে এটা চলে যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল ওখান থেকে জিনিসটা ক্রস করে চলে আসছি। তো পরের দিন আমরা সেম টাইমে মানে 3টা-4টার দিকে বিকেল বেলা আমরা বের হয়েছি ঘুরতে। তখন ওই এলাকার যে মামার বাসায় গেছি, ওনার সাথে উনিও আমাদের সাথে ছিল। তো আমরা ওই জায়গাটা থেকে যাচ্ছি, তখন ওনাকে জিজ্ঞেস করলাম, মামা এই জায়গাটা এরকম একটা বিষয় আমরা তো নোটিস করলাম গতকালকে, এখানটা কি আসলে কেমন? তখন উনিও বললো যে এই জায়গাটা খুব একটা ভালো না, এখানে এরকম রাত বিরাতে প্রায় এই ধরনের ইনসিডেন্ট দেখা যায়। That's it. এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। একটু বলতে চাচ্ছি, আমার কিছু লিসেনার শুনছে। না, আমরা এটা চাচ্ছি না এখন বলতে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা বলার জন্য, এবং যারা শুনছেন ওদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আমি মাহমুদুল হাসান মৃদুল, উত্তরা থেকে এসেছি। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটি স্টেশন রোড টঙ্গীর একটি ঘটনা। তো জি, লেখাপড়ার উদ্দেশ্যে আমি ময়মনসিংহ থেকে প্রথম উত্তরাতে আসি, মানে ঢাকায় আসি। তো ব্যাচেলার লাইফের একটা ঘটনা দেখা যাচ্ছে যে আমি স্টেশন রোডে একটা বাসায় থাকি, নাম ছিল লাইট হাউস, 9তলায়, টপ রোডে বাসাটা ছিল, মানে 7তলার উপর। ওখানে একটু ঘটনা, যখন আমি ওই মেসে থাকতাম, মেসে থাকা অবস্থায় প্রায় সময় দেখা যেত মিল কম পড়ে যেত। বিষয়টা এরকম না যে প্রায় সময় কমে যেত, বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ে মিলটা যখন 10 জন আছি বা 8 জন আছি, মিলটা ক্যালকুলেশন করে ভাগ করে দেওয়া হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে দুপুরের মিলটা 1টা বা 2টা মিল প্রায় সময় বেড়ে যেত, রাতে আনফর্চুনেটলি 1টা বা 2টা কম পাওয়া যাচ্ছে। স্বভাবতই বাজারের দায়িত্ব বা একটা নির্দিষ্ট সময় পরে মিলটা ভাগ করার দায়িত্ব আমার উপরে পড়ে। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়। আমি প্রথম দিন যখন ভাগ করলাম দেখলাম যে সেম ঘটনা ঘটলো। দ্বিতীয় দিন আমাকে আবার দায়িত্ব দেওয়া হলো। তখন আমি গ্রেটফুলি আমার এক বড় ভাইকে সঙ্গে নিলাম যে ভাই দেখেন, আজকে 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটছে, তো নিশ্চয়ই এখানে কোনো ঘটনা থাকতে পারে। তো দুজনে মিলে গুনে গুনে 10টা বা 12টা মিল ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার যে রুমমেট ছিল, তো রুমমেটটা একটা কল সেন্টারে চাকরি করতো। কল সেন্টারে ওই ভাইকে বলে রাখলাম যে ভাইয়া আপনি তো বাসায় থাকেন, আপনার তো নাইট ডিউটি, তো আপনি এই বিষয়টিকে খেয়াল রাখবেন যে দুপুরের মিলটা কম পড়ছে না, কিন্তু রাতে এরকম কেন হচ্ছে।
পরবর্তীতে ওই ভাইয়াটা বিষয়টা বুঝতে পারলো। বোঝার পরে খুব সম্ভবত রাতে 9টা বা 9:30 এরকম বাজে, সে রেডি হচ্ছে যে তার কল সেন্টারের কাজে যাবে। তো দেখলো কি একটা বিদ্যুটে কালো বিড়াল, মানে মানে এরকম বিশ্রী একটা কালো বিড়াল 7 তলার উপরে আসছে। কিচেন রুমে গেল, যাওয়ার পরে যে বাটিগুলি আমরা ভাগ করে রাখতাম মিলের জন্য, ওখানে ঘোরাফেরা করছে বা গন্ধ শোকার চেষ্টা করছে। গন্ধ শোকার চেষ্টা করার পরে সে খাবারের জন্য চেষ্টা করেনি। মানে যদি এরকম হতো যে সে হয়তো ফেলে নষ্ট করবে বা নষ্ট করার চেষ্টা করেনি, সে গন্ধটা শুকে যে ভেন্টিলেটরটা ছিল ভেন্টিলেটরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ভাইটা বিষয়টা খেয়াল করলো যে একটা কালো বিড়াল প্রতিনিয়ত আসছে। তো সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে যখন সে আবার কিচেন রুমের দিকে গেল, দেখা গেল যে 2টা মিল এখানে কম পড়ে গেছে। তো এই ঘটনার কিছুদিন পর আবার কাকতালীয় ভাবে, মানে খুব সম্ভবত 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ পরে আমার স্কুলের এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি কই আছো বা নতুন কোন জায়গায় উঠলাম। পরে আমি কথা প্রসঙ্গে বললাম যে আমি তো স্টেশন রোডের একটা বাসায় উঠলাম, তো 7 তলায় থাকি। তো আমার যে ফ্ল্যাটটা এটার পাশে হচ্ছে একটা অংশ খোলা ছাদ আর একটা অংশে হচ্ছে 2টি রুম, ওখানে আমি ব্যাচেলার থাকি। তো সে কথা প্রসঙ্গে আমাকে একটু সতর্কতা বলবো না, মানে নর্মালি বললো যে দেখো একটু সাবধানে থেকো। তো কথা প্রসঙ্গে কথা বললাম। তো কিছুক্ষণ পর আমি কথা শেষ করলে মোবাইলে কথাটি শেষ করলাম, শেষ করে আবার আমার বাবা মাকে ফোন দিলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 1 সপ্তাহ যেহেতু হয়ে গেছে, খোঁজখবর নেই। তো তারপর দেখা গেল কথা শেষ করেছি, আচমকা আমি টপ ফ্লোরের দিকে তাকালাম। অর্থাৎ 7 তলার যে টপ ফ্লোরটা একটা অংশ ওইখানে কার্নিশ আছে, তারপর উপরে যে পানি ট্যাঙ্কটা আছে, তো ওইখানে আমি টপ ফ্লোরটাতে আচমকা তাকালাম। তাকানোর সাথে সাথে আমার কেমন জানি মনে হলো যে আমার শরীরটা একটু কাঁপুনি দিল। কাঁপুনি দেওয়ার পর আমি অদ্ভুত কিছু বিষয় দেখতে পেলাম, যে একটা কালো জামা পরা, এটা ঠিক বোরকার মতো না আবার সিমিলারও না, একটা অন্য ধরনের একটা পোশাক। তো কালো পোশাক পরা ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, মানে এমন ভাবে তাকিয়ে আছে যে দেখে মনে হচ্ছে যে আমার প্রচন্ড ক্ষোভ আমার প্রতি, মানে আমাকে পারলে সে হেনস্থা করবে বা কোনো মারধরের একটা আশঙ্কা আছে, যে আমাকে ওইভাবে সে আমার দিকে দৃষ্টিটা ওইভাবে সে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি প্রথম অবস্থায় ঘাবড়ালাম না, যে এটা হয়তো আমার মনের ভুল, এরকম কোনো কিছু ঘটনা ঘটতে পারে, যেহেতু আমি নতুন জায়গায় এসেছি। তো হয়তো এটা আমার মনের ভুল হতে পারে। তো এটা আমি পরীক্ষা করার জন্য চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার 30 সেকেন্ড পরে আমি আবার তাকালাম। তো দেখলাম যে ওটা কালো কোনো মেয়ে না। তো সাথে সাথে সে রূপ পরিবর্তন করলো, মানে চেহারাটা এমন ভাবে পরিবর্তন করলো যে একটা দেখা যাচ্ছে যে কোনো পাখির মতো, হয়তো সেটা উট পাখির মতো হতে পারে বা বিশাল আকার কোনো পাখি হতে পারে। পাখিটা এটা আমার সচরাচর দেখা কোনো পাখি না, ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে যেরকম দেখায় এরকম কোনো পাখি না। তো দেখে সাথে সাথে আমার কাছে মনে হলো যে সিমিলার, মানে আমার বাস্তব জীবনের সাথে মিলছে না। তো সাথে সাথে ওরকম একটা পাখির মতো হয়ে সে উড়ে চলে গেল। তো ওটা দেখার সাথে সাথে আমি ও বাবা গো এটা বলে আমি একটা চিৎকার করলাম। মানে চিৎকার করার সাথে সাথে আমার মনে হলো যে কেউ হয়তো আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে 4-5 জন ধরে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, আর নিয়ে যাওয়ার পর আমার মাথায় পানি ঢালছে। তো এরপর আমার কিছু মনে
নেই। তারপর যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম, রুম থেকে ওঠার পর আমার যে রুমমেট ছিল বা আমার পাশে বেডে যিনি ছিলেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, কালকে রাতে তো এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমার প্রচন্ড গরম ছিল, তো আমি ছাদে গিয়েছিলাম কথা বলার জন্য, মোবাইলে কথা বলার জন্য, তো এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম আমি দেখেছি। তখন সে একটু বিরক্ত হলো, মানে এমন ভাবে বিরক্ত হলো যে তুমি কি এখানে মজা করতেছো, মানে সিনিয়র বড় ভাই, মেসের সিনিয়র বড় ভাই, তুমি কি মজা করতেছো যে এরকম কোন ঘটনা? তুমি কি জানো গত রাতে এমন বৃষ্টি হয়েছে যে ফ্যানটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, আর তুমি বলতেছো যে তোমার গরম লাগছে, তুমি ছাদে গিয়ে এরকম একটা দৃশ্য দেখছো। তো ওই বড় ভাইকে কোনোভাবেই আর বিশ্বাস করাতে পারছি না যে এটা বড় ভাই আসলে এরকম একটা ঘটনা ঘটছে। তখন আমার মনে হলো, তখন আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে এটা আসলে কি এটা আমার মনে ভুল। তখন আমি সাথে সাথে আমার মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে চেক করতে চাইলাম যে আমি গত রাতে আমার ওই স্কুলের ওই ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম বা বাবা মাকে ফোন দিয়েছিলাম, তো ওটা আমি চেক করি যে তাহলে তো বোঝা যাবে যে আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আমি টাইমটা মিলিয়ে দেখার চেষ্টা করলাম। তো আমার ফোনটা নিলাম, ফোনটা নেওয়ার পরে আমি কাকতালীয়ভাবে খেয়াল করলাম যে আমার ডায়ালে কোনো নাম্বার নেই বা কোনো মিস কল নেই বা কোনো রিসিভ করা নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এই ঘটনার 5-6 দিন পর একদিন আমি আমার পলিটেকনিক থেকে বাসায় গেলাম, বাসায় যাওয়ার ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পর খুব সম্ভবত এটা মাগরিবের আজান দিবে এরকম একটা সময়। তো আমি বাসায় গেলাম, বাসায় ওই টাইমটাতে কেউ ছিল না, আমি একাই দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিতর থেকে একটা ধূপ জ্বালালে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ। আমার মনে হলো যে কেউ ধূপ জ্বালিয়েছে। তো ভিতরে গিয়ে আর আমি এরকম কোনো কিছু পাইনি যে ধূপ জ্বলছে না, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আমার নিঃশ্বাসে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ধূপ জ্বালানো হয়েছে। তো এর কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যখন আসলাম, তখন নিচে যাব যে কোনো একটা কারণে, তখন যেহেতু আমি পলিটেকনিকে পড়ছি, তো আমার যে কোনো একটা প্রয়োজন, আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর নিচে যাব আমি, ছাদের যে দরজাটা, ওই দরজাটা আমি বন্ধ অবস্থায় পেলাম, বা আমার কাছে মনে হলো যে বাইরে থেকে কেউ আটকিয়ে দিয়েছে। তো আমি বাইরে থেকে প্রচন্ড ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজাটা কোনো অবস্থায় খুলছে না। তো যেহেতু আমরা একবারই টপ ফ্লোরে থাকতাম, বা এখানে নিচে একবারে নিচে, আপনার শেষ করতে হবে ঘটনাটা কি হয়েছিল, তারপরে আমি তারপরে আপনি মূল ঘটনায় আসি আমরা। জি, এরকম ঘটনা প্রায় সময় ঘটতে থাকতো, বা আমি যখন প্রায় সময় দেখতাম যে সাথে কেউ হাঁটছে বা আমাকে ফলো করছে, বা প্রায় সময় দরজাটা বন্ধ অবস্থায় পেতাম, বা বন্ধ অবস্থায় পাওয়ার পর আমরা এটা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য ঘটনা ছিল না, যে হয়তো প্রথম ভাবতাম হয়তো কেউ দুষ্টমি করে এটা বন্ধ করছে, কিন্তু আসলে ভেরিফাই করে দেখা গেছে যে এরকম কোনো ঘটনাই ঘটতো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। চলুন শুনে আসি দ্বিতীয় অতিথির ঘটনা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার একটা কালেক্টেড স্টোরি। ভূতে প্রেমের পর ভালোবাসা থেকে নিজের যে ইউজুয়াল জব গুলো থাকে তারপর তো খুঁজে বেড়াই যে কোথায় কোন স্টোরি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরাকে আপনারা বলতে পারেন এটা উত্তরা মডেল টাউন না বলে হাসপাতাল মডেল টাউন বলতেন, বিকজ লট অফ হসপিটালস আর দেয়ার। প্রত্যেকটা গলিতে গলিতে হসপিটালস, ক্লিনিক ভরা। তো ওরকম একটা হসপিটাল আমি, যেহেতু অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, আমি এটা বলছি না, নামটা বলতেছি না, এবং যে এটা লাশ ভাই অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার, ওনার নামটা আমি আসল নামটা বলবো না।
তো ওনার সাথে আমার গত পরশু দেখা হয়। তারপরে দেখা হতে আমি চা খাচ্ছিলাম, তো জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম। তো উনি ওনার একটা স্টোরি বললেন, দ্যাট ওয়াজ হ্যাপেন্ড লাস্ট মান্থ। উনি যেটা বলেছিলেন, ওনার একদম উনি যেভাবে বলেছেন ওভাবে বলতেছি আমি। এটা একটা যে কোনো একটা হসপিটালে একটা লোক মারা গিয়েছে রাত, লিভার সিরোসিস হয়েছিল, রাত 9টার দিকে মারা গিয়েছে। হি ওয়াজ ফ্রম কাশীপুর। কাশীপুর হচ্ছে গিয়ে বরিশালে একটা ছোট গ্রাম। তো ওখান থেকে ওনার ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার মামা ছিলেন, আপন মামা, এবং তার এক দূর সম্পর্কের ভাই, এরা দুজন। তো সে ওই লোকের নাম, ড্রাইভারের নাম হাসান ভাইকে তারা রেড করলো ওই লাশটা নিয়ে যাবে। তো হাসপাতালের আপনার ফর্মালিটিস মেনটেন করে ওরা 11:30 দিকে, রাত্রে 11:30 দিকে রওনা করে। হাসান ভাই সাথে ছিল একজন, তার যে একজন হেল্পার থাকে ও ছিল, মামা, ওই ডেড বডির মামা, আর সেই 200 বয়স, তার 4 জনে। তো ওরা আরিচা হয়ে না গিয়ে ওরা আপনার মাওয়া হয়ে রওনা করছে। মাওয়াতে একটু দেরি হয়েছে, কারণ এখন নদীতে অনেক পানি। মাওয়া থেকে ওরা ফেরি পার করে কেওড়াকান্দি যেতে প্রায় 2.5 ঘন্টা। তো ওরা কেওড়াকান্দির ওদিকে পৌঁছতে প্রায় 3টা বেজে গেছে রাত্রে। তো কেওড়াকান্দি থেকে সোজা গিয়ে ভাঙ্গা থেকে তারপরে গৌরনদীর দিকে যেতে আপনার মানে দুই পাশে তেমন কোনো লোকালয় নাই, দুই পাশে আপনার ধানি জমি, অনেক লম্বা জায়গা। তো উনি যেভাবে বললো যে আমরা ভাঙ্গা পাস করে 15-20 মিনিট আমরা ড্রাইভ করছি, হঠাৎ করে আমার গাড়ির সামনে মনে হয় একটা বানরের মতো পড়ছে। তো বানরের মতো পড়ছে দেখে আমি গাড়িটা খুব হার্ড ব্রেক করলাম। যখনই আমি ব্রেক করে আসলে তখন দেখলাম যে না, একটা বানর না, ওইটা আসলে বানর ছিল না, এটা বানরের মতো দেখতে, কিন্তু মুখটা হচ্ছে কি আপনার এগুলো খুবই ছোট ছোট, মুখটা মানুষের মতো, কুৎসিত মানুষের মতো, কিন্তু প্রত্যেকটা লেজ আছে এবং গায়ে বড় বড় পশম। এই জিনিস আমার জীবনে কখনো দেখিনি। তো ওরা গাড়িটাকে এমন ভাবে ওরা অনেকগুলো অ্যাটাক করছে যে গাড়িতে ওরা কেউ ইয়ের উপর উঠতেছে, উইন্ডশিল্ডের উপর উঠতেছে, লাফালাফি করতেছে, এবং তাদের চোখগুলো ছিল হচ্ছে আপনার একটু বড় বড়, লালচে এবং জল করতেছিল। এগুলো দেখে এখন হাসান ভাই বারবার গাড়ি স্টার্ট করছে, তো গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরো একটা জিনিস যেটা ঘটেছে, ওই রাস্তাটা যে বরিশালে ওই ভাঙ্গা থেকে সোজা রোডটা যেটা গিয়েছে, ওটা কিন্তু আপনার রাসেল ভাই বরিশালে যায়, ওখান থেকে স্বরূপকাঠি যায়, ওখান থেকে পটুয়াখালী যায়, বরগুনা, ওই সেম রোড, এবং প্রচুর মানে নাইটের গাড়িগুলো ওখান থেকে চলে। কিন্তু উনি আমাকে বললো যে এরশাদ ভাই, ওই যে সময় এই ঘটনাগুলো যে ঘটতেছে, there was not a single bus, no minibus, no truck, nothing, কিচ্ছুই পাচ্ছিলাম না। এবং আমরা খুব চাচ্ছিলাম যে একটা কিছু পাই, আমরা যেন হেল্পের জন্য বলতে পারি, যে কারণ আমরা গাড়ি থেকে নামতে পারতেছি না। সাডেনলি তারা মনে করেন যেখানে পিছন কম্পার্টমেন্ট এসে, যেখানে ফ্রিজিং কম্পার্টমেন্ট, ওখানে তো আপনার লাস্টের ডেড বডিতে রাখা একটা কফিনের মধ্যে। ওরা বুঝতেছে যে ওটা মানে খোলার খুব চেষ্টা করতেছে বা ভাঙা চোর, মানে খুব পুরা ওনাদের যে অ্যাম্বুলেন্সটা পুরোটা দুলতেছে, এরকম করে করতে করতে, এবং তারা কোনোভাবে নামতে পারতেছে, কারণ বাইরে অনেকগুলো ওই ধরনের ওই জন্তু বলতে পারেন, ক্রিয়েচার বলতে পারেন, হোয়াট এভার। তো এরা ভিতরে বসে দোয়া পড়া ছাড়া কোনো, তারা দোয়া দৌড় করতেছিল খুব জোরে জোরে, এবং বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু স্টার্ট নিচ্ছিল না গাড়ি। তো এরকম করে অলমোস্ট অ্যান আওয়ার। তারপরে দেখলো যে হঠাৎ করে এগুলো চলে যাওয়ার পর তারপর 10-15 যখন তারা চলে যায়, উইদিন 5-10 মিনিটস দেখা যায় না, ইউজুয়ালি যে গাড়িগুলো নাইট শিফটে চলে, বরিশালের দিকে যাচ্ছে, পটুয়াখালীর গাড়ি সবগুলো যাচ্ছে, আর ওনার গাড়িটা সাইড করা। তখন ওরা একটু মনের মধ্যে সাহস আসলো, তখন নামলো, পিছনে গিয়ে যা দেখলো, আসলে ইট ওয়াজ আউট অফ দ্যার ইমাজিনেশন। দেখলো যে তারা কফিনটা তো রাস্তায় পড়ে আছে, কফিনটা ভাঙাচোরা পুরা, এবং কফিনের মধ্যে ডেড বডির শুধু পাঁজরের কিছু হাড় এবং স্কেলটা ছাড়া আর কিছুই নেই।
আমাকে হাসান ভাই বলতেছিল যে এরশাদ ভাই, যে আপনি যদি বিশ্বাস করেন এক ফোঁটা রক্ত কোথাও ছিল না, মানে রক্তটা লাইক আমরা যেমন যদি মুরগি খাই বা কিছু খাই যেভাবে আমরা চিবিয়ে খাই ঠিক ওইভাবেই ছিল। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, মানে ব্লাড গুলো কেউ চাইটা খায় নিতে সব। তারপর তার মামা খুব মানে হাউমাউ করে কাঁদতেছিল অবস্থাটা দেখে থেকে। তারপর আর কি করবো, ওনার সাথে চাদর ছিল, ওই বোনস যেগুলো ছিল অল্প কিছু বোনস, ওগুলো ওই চাদরের মধ্যে উঠাই নিয়ে ওইটা নিয়ে তারপর বাইরে গিয়ে ওটার উপরে জানাজা করে ওটাকে দাফন করা হয়েছে। এই ছিল স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ।